আসসালামু আলাইকুম। খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে একটু কথা বলা দরকার বলে আমার মনে হচ্ছে। আমার সাথে যারা সংযুক্ত আছেন তারা অনেকেই আমাকে, যেহেতু আমার নাম্বার দেয়া আছে, আমাকে ফোন করে কিছু শঙ্কার কথা জানিয়েছেন। বিশেষ করে সেই শঙ্কা হচ্ছে ব্যাংকের ডিপোজিটের শঙ্কা। জাস্ট এখান থেকে 5 মিনিট আগে সাতক্ষীরার তালা থেকে একটা মেয়ে আমাকে ফোন করেছে। ফোন করে আমাকে বললো যে স্যার, ব্যাংকে আমার 5 লাখ টাকা এফডিআর করা আছে, আমি তো টাকা তুলতে পারছি না। এটা একটা সংকট। আমার একজন আত্মীয় জাস্ট গতকাল নরসিংদী থেকে ফোন করে আমাকে বলছে যে আমার ইসলামী ব্যাংকে কিছু টাকা আছে, টাকাটাকে আমি উঠিয়ে ফেলবো কিনা। আমার আরেক পরিচিত জন যিনি থাকেন সৌদি আরবে, মিস্টার গনি, উনি কালকে আমাকে টেক্সট করেছেন যে স্যার, আমারও ইসলামী ব্যাংকে কিছু টাকা আছে, আমি এটা কি করব। আমি খুব শঙ্কায় আছি, কারণ গভর্নর সাহেব বলেছেন যে 10টা ব্যাংক দেউলিয়া হয়ে গেছে। তো এই সার্বিক প্রয়োজনীয়তা এবং সার্বিক সিচুয়েশন চিন্তা করে আমার মাথায় একটা জিনিস এলো যে এটা বোধহয় একটু প্রয়োজন সবার সাথে শেয়ার করা। শেয়ার করলে হয়তো আপনারা ক্লিয়ার হতে পারবেন, কারণ সবাই তো আমাকে ফোন করতে পারবেন না, আমাকে চিনেনও না, কিন্তু সবার মধ্যে একটা শঙ্কা, এক ধরনের ভয় ভীতি এটা আছে। ব্যাংকিং সেক্টরের সবচেয়ে বড় সংকট হচ্ছে মানুষের আস্থাহীনতা। একবার যদি আস্থায় চিড় ধরে, তাহলে ব্যাংকিং খাতে ট্রানজ্যাকশন কমে যায়, মানুষের ভরসা কমে যায়। এটা অর্থনীতিতে, বিশেষ করে মাইক্রো ইকোনমিতে তো বটেই, ম্যাক্রো ইকোনমিতে এর দারুণ একটা প্রভাব পড়ে। কোনো ইকোনমি যখন ফেইল করে বা ফল করে, তখন যতটা না টাকার সমস্যায় ফল করে, তার চাইতে বেশি ফল করে হচ্ছে আপনার আস্থা না থাকার কারণে। তা আস্থাহীনতা এটা সাংঘাতিক একটা বিষয়। আমি মূলত এই বিষয় নিয়ে কথা বলার জন্যেই আজকে আপনাদের সামনে বসছি। হয়তো এই বিষয়টা আলাপ করলে বা আমার এখনকার লাইভটা যদি আপনারা শুনেন, তাহলে আপনাদের চেতনাটা ক্লিয়ার হবে এবং হয়তো ভয়ভীতি কমতেও পারে। আমি জানি না বাড়তেও পারে কিনা, আমার বিশ্বাস বাড়বে না। পুরাতন গভর্নমেন্ট বিদায় নিয়েছে, আমরা জানি সবাই। সাংঘাতিক একটা আন্দোলনের মধ্য দিয়ে, একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা রক্তাক্ত আগস্ট চলে গেল। তারপরে নতুন ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা শুরু করলো। সমস্যাটা কি হয় জানেন, যখন কোনো একটা পট পরিবর্তন হয়, নতুন যারা আসে তাদের প্রতি মানুষের প্রত্যাশা এমন পর্যায়ে যে পৌঁছায় যে সবাই মনে করে যে ওনাদের হাতে আলাদিনের চেরাগ আছে, ওনারা ঘষা দিলেই দৈত্য এসে হাজির হবে এবং দৈত্য হাজির হলে যা চাওয়া যায় তাই পাওয়া যাবে। ইট ইজ আ রং কনসেপ্ট। সবার এটা খুব বোঝা দরকার এবং এটা আন্ডারস্ট্যান্ড করলে হবে না, আসলে এটা রিয়েলাইজ করা দরকার পুরো সিচুয়েশনটা কি। অর্থনীতির কিন্তু সেই 2020 সালের যে করোনা মহামারী, সেখান থেকে শুরু করে এখন পর্যন্ত দেখেন সারা পৃথিবী কিন্তু রাহু গ্রাস মুক্ত হয় নাই। সারা পৃথিবীতে অর্থনীতি কিন্তু দারুণ একটা দুর্বিপাকের মধ্যে দিয়ে গেছে। যে জাপানে বহু বছর ইনফ্লেশন হতো না, সেখানেও ইনফ্লেশন দেখা দিয়েছে। আমেরিকাতে ইনফ্লেশনের ইম্প্যাক্ট অনেক। ফেডারেল রিজার্ভ তাদের ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিয়েছে। কানাডাতে, ইউরোপে, সব জায়গাতে একই অবস্থা। আর আমরা তো ছোট্ট একটা দেশ, এই বিশ্বের এক কোনায় পড়ে আছি। ছোট্ট একটা দেশ, কিন্তু জনসংখ্যার ভারে আমরা নুচ্চ। আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের বুকে সাংঘাতিক সাহস আছে। বাংলাদেশে আমি একটা কথা বলি, কথাটার সাথে অনেকে হয়তো একমত হবেন কিনা আমি জানি না। যেমন আমরা জানি আল বারাকা ব্যাংক, এক সময় যেটা আইসিবি ইসলামী ব্যাংক এখন হয়েছে, সেখানে অনেক ডিপোজিটরের টাকা তারা এখনও ফেরত পায়নি। কিন্তু একটা বিষয় ভুলে গেলে চলবে না, যে আমাদের অর্থনীতি এখন কিন্তু বেশ বড় হয়েছে। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ব্যাংকিং সেক্টরে, তারা অর্থনীতিতে এখন একটা অন্য ধরনের বাতাস আমরা দেখব। কারণ হচ্ছে যে একটা দীর্ঘস্থায়ী একটা সরকার ছিল বাংলাদেশে, ধরো 15 বছর যাবত যারা ক্ষমতায় ছিলেন, তাদের সময়ে অনেক ধরনের অঘটন, অনেক কাজ ঘটেছে, যেটা মানে অদ্ভুত টাইপের কিছু কাজ ঘটে গেছে। এস আলম একাই কতগুলা ব্যাংকের মালিক হয়েছে, এটা সরকারি প্রণোদনায় হয়েছে, তারা এটা করে দিয়েছে। ইট ওয়াজ ভেরি আনলাকি। এবং আমি আপনাদের আরেকটা কথা বলি, যে যখন এই সরকার বিদায় নেওয়ার আগে থেকে কিন্তু অর্থনীতির ইন্ডিকেটরগুলো এতটাই খারাপ ছিল, এতই খারাপ দিকে যাচ্ছিল, যে কারোর জন্যই এই অর্থনীতিকে ঘুরানো এবং তাকে একটা জায়গায় নিয়ে যাওয়া, ইট ওয়াজ ভেরি টাফ। আমরা তো মনে করছিলাম যে অর্থনীতি যেদিকে যাচ্ছে শ্রীলঙ্কার দিকে টার্ন নেয় কিনা, কিন্তু আমি কোথাও কোথাও বলেছি যে আমাদের অর্থনীতি যদি শ্রীলঙ্কার মতো টার্ন নিত বা নেয়, তাহলে সেটা শ্রীলঙ্কার মতো অল্পতে থামবে না, তার চেয়ে অনেক বড় হবে। কারণ শ্রীলঙ্কা ছোট্ট একটা দেশ, আমাদের দেশ ইন টার্মস অফ পপুলেশন হিউজ। ছোট্ট একটা দেশ আমাদেরও আয়তনের দিক থেকে, কিন্তু পপুলেশন আপনার 18 কোটিরও বেশি, এটা ভাবা যায় না। এবং তার চাইতে বড় কথা হচ্ছে যে এই পপুলেশনের মধ্যে 25 বছর বয়সী, 25-26 বছর বয়সী লোকজনের সংখ্যা প্রায় টোটাল পপুলেশনের 60%। কি সাংঘাতিক ব্যাপার। তার মানে আমরা কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাওয়ার দিকে এগিয়ে থাকতে পারি, কারণ আমাদের তরুণীরা আমাদের সংখ্যায় অনেক বেশি। তো যাই হোক, যেটা বলছিলাম, যে নতুন সরকার ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় এসছে, আমি একটা আশার আলো সাংঘাতিকভাবে দেখি। সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতার
কেন্দ্রবিন্দে আছেন এবং উনি প্রধান উপদেষ্টা। এটা এই জন্য আশান্বিত হই, কারণ হচ্ছে উনি আসার কারণে আমেরিকার সাথে আমাদের যে বিবাদ চলছিল, আমেরিকার সাথে হলে ইউরোপের সাথে হয়ে যায়, মানে সারা বিশ্বের সাথে আমাদের একটা মানে খারাপ সম্পর্ক তৈরি হয়ে গেছিল এবং সারা বিশ্ব জানছিল যে আমাদের দেশ একটা অটোক্রেটিক গভর্নমেন্টের আন্ডারে চলছে এবং দেশে আর্থিক লুটপাট চলছে, এটাও সারা বিশ্ব জেনে গেছিল। কিন্তু বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে আশার আলোর কথা বলছি এই কারণে, কারণ উনি আমেরিকার ওয়ার্ল্ড ব্যাংক বলেন, IMF বলেন, সারা বিশ্ব ওনাকে খুব ভালোভাবে চিনে, ভালোভাবে জানেন এবং উনি বাঙালিদের মধ্যে আমি মনে করি এই যাবৎকালের সবচেয়ে আলোকিত মানুষ। ওয়ার্ল্ড ভিউ থেকে যদি দেখেন যে ওনার মতো সম্মান কেউ পেয়েছে বলে আমি অন্তত জানি না। রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিলেন, কিন্তু তখনকার যুগ ছিল একরকম, এখন আর এক রকম। এখন যেভাবে উনি কাভারেজ পাচ্ছেন এবং সব মানুষ ওনাকে যেভাবে সম্মান করেন সেটা অভাবনীয়। আমার মনে আছে আমি 2009 সালের শেষের দিকে হবে, আমি নটিংহাম ইউনিভার্সিটিতে পড়ছিলাম। একজন টিচার আমাকে জিজ্ঞাসা করছিলেন যে তুমি কোত্থেকে এসছো, তাই আমি বললাম যে বাংলাদেশ থেকে এসেছি। তা উনি তখন বললো, ও আচ্ছা, প্রফেসর ইউনূসের দেশের লোক তুমি। দ্যাট ইজ মানে তখন আমার বুকটা ফুলে উঠছিল, তখন ভালো লাগছিল যে আমাকে কিন্তু বলছেন যে তুমি প্রফেসর ইউনূসের দেশের লোক। তার মানে দেখেন যে উনি কিন্তু সারা বিশ্বে এমনভাবে পরিচিত, উনি কিন্তু মানে কোনো একটা সিনেমার তারকা নন, উনি একজন অর্থনীতিবিদ, উনি একজন ব্যাংকার টু দ্য পুয়ার। কিন্তু উনি এমনভাবে সমাদৃত সারা বিশ্বের কাছে, এমনভাবে উনি পরিচিত যে উনি যে কোনো তারকার চাইতেও মহাতারকায় রূপান্তরিত হয়েছেন। আর আমাদের সৌভাগ্য হচ্ছে এই ভদ্রলোক এখন আমাদের ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব নিয়েছেন। উনি এই যে ভেঙে পড়া অর্থনীতিকে আবার ঢেলে সাজানোর চেষ্টা করছেন। তার নেতৃত্বে একটা বিরাট উপদেষ্টা পরিষদ আছেন এবং যারা আমি মনে করি বিশেষ করে যারা অর্থনীতি সামলাচ্ছেন তারা খুব যোগ্য। অর্থনীতি সামলানোর জন্য মূলত 3 জন মানুষ কাজ করছেন। ডক্টর সালেউদ্দিন আহমেদ, আমরা জানি অর্থ উপদেষ্টা। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ আমার সরাসরি শিক্ষক, উনি হচ্ছেন পরিকল্পনা উপদেষ্টা এবং শিক্ষা। এবং আরেকজন ভদ্রলোকের কথা না বললে নয়, উনি হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর, যাকে আমরা সবাই চিনি। আহসান এইস মনসুর সাহেব উনি এখন গভর্নরের দায়িত্বে আছেন। সুতরাং আমরা এখন আশার আলো দেখতে পারি। ইন দ্যাট সেন্স আহসান এইস মনসুর এক সংবাদ সম্মেলনে বলেছিলেন যে আমার দ্বারা কোনো খারাপ কাজ সম্ভব হবে না এবং যদি কোনো খারাপ কাজ করতে হয় তাহলে তার সাথে আমার পদত্যাগ পত্রটাও যাবে। দ্যাট ওয়াজ ভেরি অ্যামেজিং, আমি এটা শুনেছিলাম। অ্যামেজিং ইন দ্যাট সেন্স, ইটস এ ভেরি গুড সিগন্যাল টু দ্য পিপল যে ইয়াস, দ্য গভর্নর ইজ অ্যাক্টিং অ্যাজ এ পার্সন, যে পার্সন কোনো অন্যায়কে প্রশ্রয় দিবেন না জ্ঞানত। তো এই সিগন্যালটা যখন দেশবাসীর কাছে যায় তখন দেশবাসী আশান্বিত হয়, কারণ এর আগের যে গভর্নর আমাদের ছিলেন এমন কপাল পোড়া গভর্নর যে ওনাকে কিন্তু পালাতে বাধ্য হতে হয়েছে এবং উনি পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকে যান নাই, দূর থেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন। মানে হি ওয়াজ মানে কি বলবো আমি, যে সে যতটা না গভর্নরের দায়িত্ব পালন করেছে তার চাইতে সরকারের বিভিন্ন এজেন্ডা যেগুলো ছিল সেগুলো বাস্তবায়নের কাজ করেছে। মানে উনি ওখানে এসে একটা লুটপাটের অবস্থা তৈরি করেছিলেন। এস আলমের যেগুলো পড়ে যাওয়া ব্যাংক সেগুলোকে টাকা ছাপিয়ে সাপোর্ট দিচ্ছিলেন যেন মানে আরো পাচার হতে পারে। বাট এখন সেই পরিস্থিতিগুলো বন্ধ হচ্ছে। কিন্তু যেটা আমি বলতে শুরু করেছিলাম সেটা হচ্ছে যে নতুন সরকারের কাছে অবশ্যই মানুষের প্রত্যাশা অনেক বেশি। যখন কোনো একটা পট পরিবর্তন হয়, যেমন আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় যখন স্বাধীনতা যুদ্ধ শেষ হলো, আমরা স্বাধীন হলাম, তখন কিন্তু হঠাৎ করে মানুষের মধ্যে প্রত্যাশা জন্ম নিয়েছিল। কিন্তু পরবর্তী গভর্নমেন্ট এসে মানুষ এসে প্রত্যাশা পূরণ করবে কিভাবে? ইট ইজ নট পসিবল, কারণ ভাঙা অর্থনীতি, জরাজীর্ণ অর্থনীতি, ছোট অর্থনীতি ছিল তখন, জরাজীর্ণ। ঠিক এখন আবার অবস্থাটা এমন হয়েছে, গণ অভ্যুত্থানের ফলে আমরা যে নতুন সরকার গঠন হলো, ইন্টারিম গভর্নমেন্ট, তাদের কাছেও কিন্তু ভাঙা অর্থনীতি। আর এখনকার অর্থনীতির সাইজ অনেক বড়। তবে অর্থ উপদেষ্টা একটা কথা বলেছেন, অর্থনীতি অতটা খারাপ নয়। আমি মনে করি যে অর্থনীতি খারাপ কিন্তু রিপেয়ারেবল। অতটাই খারাপ কিন্তু এটাকে রিপেয়ার করা যাবে না তেমনটি নয়। প্রথম কথা হচ্ছে, কোনো পাত্র থেকে যখন পানি পড়তে থাকে ছিদ্র দিয়ে, যদি ওই ছিদ্র বন্ধ না করে ওর উপরে আরো পানি ঢালা হয় বা ওটা রিপেয়ার করার চেষ্টা করা হয় তাহলে কোনো লাভ হয় না। ছিদ্র বন্ধ করে তারপর রিপেয়ার করার চেষ্টা করলে তখন হয়তো রিপেয়ার করা সম্ভব। সবচেয়ে আশার কথা হচ্ছে যে আমাদের এখন যে লিক হচ্ছিল, মানে অর্থের যে লিক হচ্ছিল, বিভিন্ন গোষ্ঠী এখান থেকে যে টাকা পয়সা লুটপাট করছিল, এই ছিদ্রটা এখন বন্ধ করার চেষ্টা চলছে এবং বন্ধ হয়েছে বলে আমি মনে করি। সরকারি প্রণোদনায়, সরকারি অনুপ্রেরণায় এখন আর কোনো টাকা, এখন আর কোনো অর্থ, এখন আর কোনো সম্পদ এখান থেকে লুট হবে না, এটা আমরা আশা করতে পারি। তাহলে এই পরিস্থিতিতে যারা ব্যাংকে টাকা রেখেছেন তারা আসলে কি করবেন, ব্যাপারটা কি আসলে? গভর্নর বলেছেন ব্যাংকে যে টাকা আছে তাদের, যারা সঞ্চয়কারী আছেন, ক্ষুদ্র সঞ্চয়কারী এবং ক্ষুদ্র উদ্যোক্তা যাদের টাকা আছে ব্যাংকে, তাদের শঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ সরকার পাশে আছে। এই কথা মানুষকে খুব আশান্বিত করে। কিন্তু আরেকটা নিউজ মানুষকে খুব হতাশ করে। উনি যদি পলিটিশিয়ান হতেন হয়তো এই কথাটা বলতেন না। উনি একটা কথা, সত্য কথা বলেছেন যে 10টা ব্যাংক অলরেডি কি আইসিইউতে আছে, মানে দেউলিয়া
অবস্থায় আছে, এখানে একটু বোঝার ব্যাপার আছে। সেটা হচ্ছে যখনই আপনি মনে করেন যে দেউলিয়া হয়ে গেছে, ইটস এ ডিফারেন্ট টার্ম, যে দেউলিয়া হয়ে গেছে এখান থেকে আর ওঠার অবস্থা নেই, পুরা দেউলিয়া। আর উনি বলেছেন দেউলিয়া অবস্থায় আছে, তার মানে একটা খারাপ অবস্থায় আছে, আইসিইউ অবস্থায় আছে। কিন্তু আরেকটা কথা বলেছেন যেটা আশা সঞ্চার করে, সেটা হচ্ছে পাশে আছেন সরকার। সরকার পাশে থেকে এই দেউলিয়াত্বপনা যেটা আছে সেটাকে ঘোচানোর চেষ্টা করছেন। তাহলে ব্যাপারটা কি করেছেন তাহলে সেই দেউলিয়াত্বপনা ঘোচানোর জন্য? প্রথম কাজ যেটা করেছেন, এস আলমের যেগুলা ব্যাংক সেগুলাকে বোর্ড বদল করে দিয়েছেন। শুধু এস আলমের ব্যাংক না, প্রায় 10টা ব্যাংকের বোর্ডকে বদল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক সেটা পারে। তাহলে বোর্ডকে বদল করা মানে কি? মানে সরকারের অনুপ্রেরণায় কাজ হচ্ছিল অনেক জায়গাতে, এবং সবচেয়ে বড় অনুঘটকের ভূমিকা পালন করছিল বোর্ড মেম্বাররা। দে ওয়ার দ্য মিসক্রিয়েন্টস মেইনলি, যারা এই ব্যাংকগুলোকে লুট করছিল। আমি এখানে একটা কথা খুব স্পষ্ট করে বলতে চাই যে ব্যাংকের মালিক বলি আমরা, মাত্র 400 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল দিয়ে তারা ব্যাংকের মালিক। এই বিভিন্ন ব্যাংক থেকে লোন দিয়ে তারা ব্যাংকের মালিক হয়ে গেল। কিন্তু আসলেই তো এটা একটা সামাজিক প্রতিষ্ঠান, ওই কয়জনই ব্যাংকের মালিক নয়। যখনই শুধু মনে করে যে ওই কয়জনই ব্যাংকের মালিক, তখন তারা ব্যাংকটাকে একটা লুটপাটের স্থান মনে করে। কিন্তু আসলে ব্যাংকের মালিক কিন্তু এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জনতা, যারা ছোট ছোট সঞ্চয় করে, এরা সবাই। কারণ এটা একটা সামাজিক প্রতিষ্ঠান, গভর্নমেন্টকে এইভাবে চিন্তা করতে হবে। এই কয়জনই ব্যাংকের মালিক নয়, যারা শুধু ব্যাংকটা প্রতিষ্ঠা করেছে বিভিন্নভাবে। গভর্নমেন্টের আনুকূল্য নিয়ে তারা ব্যাংকটাকে পারমিশন নিয়েছে, তারপরে বিভিন্ন ব্যাংক থেকে, এক ব্যাংক থেকে লোন নিয়ে আরেক ব্যাংকে তারা ক্যাপিটাল দিয়েছে, নিজের টাকা না। ফলে তারা কি হয়েছে, তারা ব্যাংকের মালিক হয়ে গেছেন। ইটস ওকে। তারা যেটা আসলে, একটা ব্যাংক তো একটা বডি, তার ব্যাংকের অর্থ যেন লুটপাট না হয়, ব্যাংকের ম্যানেজমেন্ট যেন টাকা পয়সা নষ্ট করতে না পারে, অখাতে বেখাতে যেন লোন দিতে না পারে, সেটা দেখভালের দায়িত্ব হচ্ছে বোর্ডের। কিন্তু আমাদের খুব দুর্ভাগ্য, আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে যাদের দায়িত্ব হচ্ছে ব্যাংকের টাকাগুলো রক্ষা করা, তারা সেখান থেকে টাকা বের করে নিয়ে গেছে। গভর্নর বলছিলেন যে ইসলামী ব্যাংক থেকে এস আলমই প্রায় 60-70 হাজার কোটি টাকা বের করে নিয়ে গেছে। ইট ওয়াজ দ্য লার্জেস্ট প্রাইভেট সেক্টর মানে ব্যাংক ইন বাংলাদেশ, ইসলামী ব্যাংক, যার ডিপোজিট ছিল 1 লাখ কোটি টাকার উপরে। তো সেখান থেকে এত টাকা যদি শুধু এস আলম বের করে নিয়ে যায়, তাহলে ব্যাংকের থাকে কি? তো এইসব ব্যাংকগুলোকে এরা সিক করে ফেলেছিল। তাহলে এখন ব্যাপারটা কি হবে? যা হোক, আমি অতীতে কি হয়েছে সেদিকে আমি না যাই, তাহলে আমার আলোচনা অনেক দীর্ঘ হয়ে যাবে। বরং এখন কি হচ্ছে সেটা আমি বলি। প্রথম কথা হচ্ছে, আমাদের ব্যাংকে যত ডেপোজিটার আছে, সেই ডেপোজিটারদের মধ্যে 95% ডেপোজিটার হচ্ছে ছোট সঞ্চয়কারী। এবং এই ছোট সঞ্চয়কারীরা, যদি ব্যাংক দেউলিয়া হয়ে যায়, ব্যাংক যদি বন্ধ হয়ে যায়, এই ছোট সঞ্চয়কারীরা তাদের টাকা ফেরত পাবেন। এই ছোট সঞ্চয়কারীরা কিভাবে টাকা ফেরত পাবেন? কারণ তাদের টাকাটা ইনসিওর্ড। আগে ছিল প্রতিটা অ্যাকাউন্টের এগেনস্টে 1 লাখ টাকা পেত, এখন সেটা গভর্নমেন্ট বাড়িয়ে এটা করেছে 2 লাখ টাকা, এবং প্রিমিয়ামের পরিমাণ বাড়ে নাই। ইট ইজ এ ভেরি ফ্যান্টাস্টিক থিং। তার মানে দেখেন যে আপনি যদি 100 লোক যদি ব্যাংকে ডিপোজিট করে থাকে, তার মধ্যে 95টা লোক বা প্রতিষ্ঠান, তারা কিন্তু অনিশ্চয়তার আওতার বাইরে, তারা নিশ্চয়তার মধ্যে আছে, তারা টাকা ফেরত পাবে। ফলে এই জন্য উনি বলেছেন যে ভয়ের কিছু নেই। কিন্তু বাকি যে 5%, ইয়েস, তাদের ভয়ের কিছু আছে। কখন আছে? যদি সরকার এই অবস্থাকে মোকাবেলা করতে না পারে। কিন্তু সরকার কি বলেছে? সরকার বলেছেন যে সরকার তাদের পাশে আছে। ইট ইজ এ ফ্যাবুলাস থিং। সরকার যদি পাশে থাকে এবং 10টা ব্যাংককে যদি সরকার চায় নারিশ করে, তাদেরকে টেক কেয়ার করে আবার ফর্মে ফেরত নিয়ে আসবে, ইট ইজ ভেরি মাচ পসিবল। কেউ কেউ টাকা পাচ্ছেন না, হ্যাঁ আমি সেটা স্বীকার করি, বড় টাকা পাচ্ছেন না। যেমন সাতক্ষীরা থেকে একটা মেয়ে আমাকে ফোন করে যে বলল যে তার 5 লাখ টাকার এফডিআর আছে, সে এটা ভাঙাতে পারছে না। আমি তাকে একটা ছোট্ট বুদ্ধি দিয়েছি, যে বুদ্ধিটা আপনাদের জন্য কাজে লাগতে পারে। আমি তাকে বলেছি, ইউ ডু ওয়ান থিং, তোমার সেখানে নিঃসন্দেহে একটা অ্যাকাউন্ট আছে, তাহলে তুমি এফডিআরটা ভাঙাও, ভাঙিয়ে টাকাটা তোমার অ্যাকাউন্টে নাও। তাহলে নিলে 5 লাখ টাকা অ্যাকাউন্টে আসলো। 5 লাখ টাকা অ্যাকাউন্টে আসলে সেখান থেকে তার দরকার মতো কখনো 10,000 টাকা লাগবে, কখনো 20,000 টাকা লাগবে, কখনো 50,000 টাকা লাগবে, এইভাবে উঠাবে, বা বিভিন্ন দিনে আস্তে আস্তে 5 লাখ টাকা উঠিয়ে ফেলবে। এটা কিন্তু সমস্যা হবে না। কিন্তু যদি একবারে 5 লাখ টাকা উঠাতে যায়, তাহলে হয়তো কোনো ব্যাংক, গ্রামের কোনো ব্যাংক, গ্রামাঞ্চলের কোনো শাখা বা ডিস্ট্রিক্ট পর্যায়ের কোনো শাখা, ওই 10টা ব্যাংকের মধ্যে হয়তো টাকা দিতে ব্যর্থ হবে। তাহলে ছোট ছোট করে নেন। গভর্নর স্পষ্ট বলেছেন যে একটু সময় দিতে হবে। ইট ইজ ট্রু, কারণ একটা বাজে অবস্থার মধ্যে পড়ে গেছে ব্যাংকগুলা, এবং পড়েছে কি কারণে? পড়েছে তো লুটপাটের কারণে। একটু সময় তো লাগবে। এবং মজার ব্যাপার হচ্ছে 70,000 কোটি টাকা ব্যাংকের সিস্টেমের বাইরে চলে গেছিল। সেখান থেকে গভর্নমেন্ট এই অল্প দিনে স্টেপ নেওয়ার কারণে কিন্তু 30,000 কোটি টাকা ফেরত এসছে। 30,000 কোটি টাকা যদি ফেরত আসে, তাহলে আর 40,000 কোটি টাকা ফেরত আসে নাই। এটাও গ্রাজুয়ালি আসতে থাকবে। গভর্নমেন্ট যত কঠোর হবে, যত ভিজিলেন্ট হবে এবং যত দক্ষভাবে পরিচালনা করার চেষ্টা করবে, তত আপনার অবৈধ চ্যানেলগুলো থেকে বৈধ চ্যানেলে টাকা আসতে থাকবে। সুতরাং আমি মনে করি যে যাদের ওই 10টা ব্যাংকে টাকা আছে, তারা পড়িমড়ি করে টাকা ওঠানোর দরকার নেই, বরং ধৈর্য ধরে আস্তে আস্তে টাকা ওঠান। কারণ এই টাকা গভর্নমেন্ট যেহেতু পাশে আছে, এই টাকা চলে যাবে না। যেমন আরেকটা বিষয়, গভর্নর সাহেব এর আগেও বলেছিলেন, যেসব
ব্যাংক থেকে তাদের মালিকরা এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান টাকা বের করে নিয়ে গেছে, তাদের যে শেয়ার আছে এই শেয়ার গভর্নমেন্ট টেক ওভার করবে। গভর্নমেন্ট টেক ওভার করার পরে তাদের যে বিভিন্ন অ্যাকাউন্টে যে টাকা আছে সেই টাকা দিয়ে সেটা অ্যাডজাস্ট করার চেষ্টা করবে তাদের লায়াবিলিটি। তা না হলে দেশে তাদের যে সম্পত্তি আছে এই সম্পত্তি অন্যদের কিনতে নিষেধ করেছেন, যে এই সম্পত্তি থেকে অ্যাডজাস্ট করবেন এবং তারা বিদেশে যে টাকা পাচার করেছেন সেটাও আস্তে আস্তে ক্রমান্বয়ে সেখান থেকে ফেরত আনার ব্যবস্থা করবেন। আমি বলি আপনাদেরকে একটা কথা, ডক্টর মোহাম্মদ ইউনূস উনি আছেন, আমাদের এটা সৌভাগ্য যে উনি যদি চেষ্টা করেন তাহলে বিদেশে যে টাকা গেছে সেটা মানি লন্ডারিং বিভিন্ন অ্যাক্ট আছে, মানি প্রোটেকশন অ্যাক্ট আছে, এগুলার মাধ্যমে উনি সবটা না পারলেও অনেকটা টাকাই দেশে ব্যাক করতে সক্ষম হবেন। তবে সেক্ষেত্রে আমাদের ধৈর্য ধরে আমাদের ওয়েট করতে হবে, আমাদের সময় দিতে হবে। আমরা যদি এখন সমস্ত দাবি দাওয়াত মানে ইন্টারিম গভর্নমেন্টের কাছে পেশ করতে শুরু করি, সারা দেশের যত বঞ্চনা আছে, যত দুঃখ আছে, তাহলে তো দুঃখের মহাসাগর বইবে। এই সরকার এটা তখন পূরণ করবে কিভাবে? ইট উইল বি টোটালি ইম্পসিবল। এবং তখন যে সরকার দেখবেন যে ফেল করবে আমাদের হুড়োহুড়ির কারণে। এই জন্য আমাদের উচিত, দেশে যেহেতু একটা পরিবর্তন এসছে, আমরা ভালো চাই, সরকারের ভালো চাই, মানে আমরা দেশের ভালো চাই, সরকারের ভালো চাই আমাদের দরকার নেই। আমরা সরকারকে ডিস্টার্ব না করলে হবে, বরং তারা যদি কোনো খারাপ করে, কোনো অন্যায় কাজ করে, যেমন শুনছি যে অনেক পত্রিকায় দেখছিলাম যে অনেক টপ টেরর তারা মুক্তি পাইছে, এসব ক্ষেত্রগুলো ভেবে দেখার বিষয় আছে। বা অনেক জায়গায় বিএনপির লোকজন চাঁদাবাজি করছে, ইট ইজ ভেরি ব্যাড। এগুলো গভর্নমেন্টকে টেক কেয়ার করতে হবে, এটা পত্রিকায় এসছে বলে আমি বলছি। সুতরাং গভর্নমেন্টকে আমাদের হেল্প করতে হবে। তার মানে দেশটাকে যদি ভালো করতে হয়, তাহলে যে অবস্থায় চলছিল সরকার, সেই অবস্থায় যদি ইন্টারিম গভর্নমেন্ট যে 3-4 মাসের মধ্যে একটা নির্বাচন দিয়ে আর একটা গভর্নমেন্টের কাছে ক্ষমতা দেয়, তাহলে কোনো পরিবর্তন হবে না। বরং এই যে সংস্কার কাজ, বিশেষত মেইন কাজ জায়গায় যে সংস্কারগুলো, সেগুলোতে সরকারের পাশে আমাদের থাকতে হবে এবং সরকারকে রিজনেবল টাইম দিতে হবে। কারণ তা যদি না দেয় তাহলে সমস্যা। যেমন দেখেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছিলেন যে উনি একটা ব্যাংকিং কমিশনের কথা চিন্তা করছেন, কিন্তু পরবর্তীতে দেখলাম যে বলা হচ্ছে যে ব্যাংকিং কমিশন যদি করা হয় টেক এ লং টাইম, কারণ একটা কমিশন ফর্ম করে এটা সংস্কার কাজে অনেক দেরি হয়ে যাবে। তার চাইতে উনি যেটা উদ্যোগ নিয়েছেন যে না, ব্যাংকিং কমিশন না, সরকারের এখন উদ্যোগ হচ্ছে যে না, এটা টাস্ক ফোর্স গঠন করা হবে। দ্যাট ইজ ভেরি গুড। টাস্ক ফোর্স যদি এইভাবে কয়েকটা টাস্ক ফোর্স গঠন করা হয়, যে একটা টাস্ক ফোর্স কাজ করবে হচ্ছে 10টা ব্যাংক যারা খুবই বাজে অবস্থায় আছে তাদের টেক কেয়ার করা, তারপর আরেকটা টাস্ক ফোর্স যদি কাজ করে যে বাংলাদেশ ব্যাংকের ভেতরে এই যাবৎকালে অনেক দুর্বলতা আছে, নীতিগত অনেক দুর্বলতা আছে, সেই নীতিগত দুর্বলতা কাটিয়ে কিভাবে বাংলাদেশ ব্যাংকের ভূমিকায়, মানে সেন্ট্রাল ব্যাংকের ভূমিকায় অবতীর্ণ করানো যায়, সেই ব্যাপারে পরামর্শ দেয়া এবং সেই ব্যাপারে কাজ করা, তাহলে দুটো কাজ হলো। তারপরে আরেকটা বড় কাজ, যেটা বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে একটা বড় ক্ষত, সেটা হচ্ছে ক্লাসিফাইড লোন। আমি তো মনে করি যে টোটাল স্যাংশন না, ডিসবার্সড লোন, সেই লোনের আমি মনে হয় যে 25% থেকে 30% এখন ক্লাসিফাইড, যদি সব হিসাব ধরেন। আমরা যে হিসাবটা ধরি সেটা কিন্তু খুব একটা নমিনাল হিসাব, তার মধ্যে স্টে অর্ডারের মাধ্যমে যে টাকাগুলো আছে সেটার হিসাব ধরি না, যেটা আপনার রাইট আপ করা হয়েছে সেটার হিসাব ধরি না, তারপরে অনেকগুলাকে শুধু বাঁচিয়ে রাখা হয়েছে কোনোভাবে কিন্তু ক্লাসিফাইড, সেটার হিসাব ধরি না। যদি এইসব হিসাব ধরি তাহলে দেখবেন যে টোটাল ডিসবার্স যে লোন, সেই লোনের প্রায় 25 থেকে 30% ক্লাসিফাইড হয় বলে আমার ধারণা। এটা আমার পার্সোনাল ধারণা, কোনো হিসাব নয়। তাই যদি হয় তাহলে এই যে ক্লাসিফাইড লোন, এটা কিন্তু একটা বিরাট ক্ষত। গভর্নমেন্টকে ক্লাসিফাইড লোন আদায়ের সর্বোচ্চ চেষ্টা করতে হবে, এখন সর্বোচ্চ চেষ্টা। কিন্তু এখানে একটা বিষয় আমি আপনাদেরকে একটু বলে দিই, সেটা হচ্ছে ক্লাসিফাইড কিন্তু দুই ধরনের। একটা হচ্ছে আপনার ইন্টেনশনাল ক্লাসিফিকেশন আছে, একটা ক্লাসিফাইড, তারা ইন্টেনশনাল ডিফল্টার, তারা লোন নেয়ার আগে থেকে ডিফল্টার, মানে লোন নিয়েছে ডিফল্ট করার জন্য। আর একটা আছে আনইনটেনশনাল ডিফল্টার। যেমন আমি একটু উদাহরণ দিই, একটা কোম্পানি সম্পর্কে আমি জানি, সেটা হচ্ছে রহিম আফরোজ, আছে এখন প্রায় 2200 কোটি টাকার বা 2300 কোটি টাকার মতো। কিন্তু আমি জানি যে এই গ্রুপটা তারা পুরো আনইনটেনশনাল ক্লাসিফাইড। হয়তো আপনারা মনে করবেন যে আমি তাদের অ্যাডভাইজার হিসেবে আমি তাদের পক্ষে ওকালতি করছি। নো, ইট ইজ নট রাইট। ব্যাপার হচ্ছে আমি তাদের ভিতরে থাকার কারণে আমি দেখেছি যে তারা বিজনেসটাকে ওঠানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু তারা গ্রো করছেন, কিন্তু গ্রোথ ইজ স্লো, কারণ যেহেতু ওয়ার্কিং ক্যাপিটাল নাই, ওয়ার্কিং ক্যাপিটাল শর্টেজ আছে। তাহলে এইরকম যারা আনইনটেনশনাল ক্লাসিফাইড, গভর্নমেন্টের ক্লাসিফাইড এবং যাদের ফ্যাক্টরি অনেকের বন্ধ হয়ে গেছে, অনেকের বন্ধ হওয়ার পথে, অনেকের ব্যবসা মানে বাংলাদেশ ব্যাংকের রেগুলেশনের কারণে পুরা নাজুক অবস্থায় পড়ে গেছে। সুতরাং প্রথমেই কাজ হবে এই দুটো ভাগকে ভাগ করে ফেলা, ইন্টেনশনাল ক্লাসিফাইড যারা লুটপাটে জড়িত ছিল, আর একটা হচ্ছে আনইনটেনশনাল ক্লাসিফাইড যারা লুটপাটে জড়িত নয়, কিন্তু যারা সত্যিকার ভাবে করোনার কারণে বলেন, ব্যবসা সিচুয়েশনের কারণে বলেন, তারপরে বিজনেস মিস্টেকের কারণে বলেন, তারপরে বৈশ্বিক পরিস্থিতির কারণে বলেন, যে কোনো কারণে হোক তারা ক্লাসিফাইড হয়ে গেছে, তাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। এরকম শত শত হাজার হাজার ফ্যাক্টরি আছে, এদেরকে আবার সুবিধা দিয়ে এদেরকে একটু চালু করা দরকার। আমি দেখছি যে নতুন ইন্ডাস্ট্রি চালু হচ্ছে কিন্তু অনেক বন্ধ হচ্ছে। এখন বন্ধগুলোকে চালু করার উদ্যোগ নিতে হবে, এটা গভর্নমেন্টকে চিন্তা করে যে কোনো ফর্মে, এবং এটা কোনো নির্বাচিত সরকার, যেটা রাজনৈতিক সরকার, তারা এটা করতে পারবে বলে আমার মনে হয় না।
বরং এই সরকার যদি এই কাজটায় হাত দেয়, অসংখ্য ফ্যাক্টরি তাদের মেশিনারি নষ্ট হয়ে যাচ্ছে, জং ধরে যাচ্ছে, জায়গাগুলো পড়ে আছে বছরের পর বছর, তারা ক্লাসিফাইড হয়ে চুপচাপ বসে আছে। সুতরাং গভর্নমেন্টকে এদিকটা দেখতে হবে। তাহলে দেখলে হবে কি, নতুন বিজনেস ইউনিট চালু হবে, এমপ্লয়মেন্টের ব্যবস্থা হবে, এবং পুরাতন অনেক জায়গা যে মেশিনগুলো হয়তো আবার সচল হবে। কিন্তু যারা ইন্টারন্যাশনাল ক্লাসিফাইড তাদের দিকে গভর্নমেন্টকে জিরো টলারেন্স দিতে হবে। তাদের পাসপোর্ট বাতিল থেকে শুরু করে আমার মনে হয় সমস্ত ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে, সো দ্যাট তারা যেন বাইরে থাকলে, বাইরে টাকা থাকে, হয় তাদের আইনের আওতায় সিরিয়াসলি নিয়ে আসা দরকার, যেন তারা টাকাটা ফেরত নিয়ে আসে। কিন্তু সত্যি কথা হচ্ছে, যারা দেশের টাকা বিদেশে পাচার করে এরা দেশের সবচেয়ে বড় শত্রু, এরাই মূলত দেশদ্রোহী, তাই সে যে লেভেলেরই হোক না কেন। আবার অনেক ব্যবসায়ী আছে, অনেক লোকজন আছে, সরকারি আমলা আছে, যারা কিন্তু বিদেশে মালয়েশিয়ায় সেকেন্ড হোম করেছে, কানাডাতে বেগম বাড়িতে বলেন, বেগম পাড়া বলেন, সিঙ্গাপুরে বলেন, বিভিন্ন জায়গায় বাড়ি ঘর করেছে, তারা সম্পদ কিনেছে, তারা এখান থেকে ব্যবসা করছে, আবার ওখানে চলে যাচ্ছে, তারা মানি লন্ডারিং অ্যাক্ট করছে। বিদেশে টাকা পাচার করতে হলে, টাকা পাঠাতে হলে, বৈধভাবে পাঠাতে হলে তো বাংলাদেশ ব্যাংকের পারমিশন লাগে, দে ডোন্ট হ্যাভ এনি পারমিশন। তাহলে তারাও তো অপরাধী, তারাও অর্থ পাচারকারী, তাদের ব্যাপারেও গভর্নমেন্টকে চিন্তা করা দরকার বলে আমি মনে করি। যাক, এটা আমার মতামত আমি বলছিলাম। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে, এই যে যারা ইন্টারন্যাশনাল ক্লাসিফাইড ডিফল্টার, যারা আনইন্টারন্যাশনাল ডিফল্টার, এদের আপনি বের করবেন কিভাবে? এদের বের করা খুব টাফ। বাংলাদেশ ব্যাংকের যে সেটআপ আছে, কারেন্ট যে সেটআপ, এই সেটআপ দিয়ে এটা বের করা সম্ভব বলে আমি পার্সোনালি মনে করি না। এবং গভর্নর সাহেবের একটা কথা আমার ভালো লেগেছে, যে উনি ফরেন্সিক অডিটের কথা বলেছেন, এবং দেশে অনেক যোগ্য লোক আছে তাদেরকে কাজে লাগিয়ে, এবং দেশি সংস্থা আছে তাদেরকে কাজে লাগিয়ে, পাশাপাশি বিদেশি সংস্থাকে কাজে লাগিয়ে একটা ফরেন্সিক অডিট করে আসলে মূল চিত্রটা বের করা দরকার। যে কোনো বায়াসড হয়ে চিত্রটা দিবে না, মূল চিত্র বের করবে। মূল চিত্র বের করলে তখন তার উপরে স্টেপ নেওয়া ঠিক হবে, যেটা আসলে ক্লাসিফাইড তাকে ক্লাসিফাই করে দেয়। তারপরে ধরেন, যেমন গভর্নরের যে কথা, যে 10টা ব্যাংক দেউলিয়াত পর্যায়ে গেছে, যদি তার গভর্নমেন্ট চেষ্টা করে যদি তাদেরকে ব্যাক করানো না যায়, তাহলে একীভূত করে দিবে। এখানেও সঞ্চয়কারীদের জন্য যে কথাটা বলার, সেটা হচ্ছে একীভূত করে দেওয়ার অর্থ কি? আপনার অর্থ কিন্তু রিস্কে হয়তো খানিকটা পড়বে, সময় ক্ষেপণ হবে, কিন্তু আপনার টাকা আপনি ফেরত পাবেন, হয়তো সময় লাগবে, এবং গভর্নমেন্ট আপনার সাথে আছে, বর্তমান সরকার আপনার সাথে আছে। তার মানে এটা, এই যে আশার বাণীটা, এটা কিন্তু কোনো ফলস আশার বাণী নয়। সুতরাং আমার মনে হয় আপনাদের ভয় পাওয়ার বিশেষ কোনো কারণ নেই। তবে একটা ব্যাপার আমি একটু বলি, সেটা হচ্ছে লিজিং কোম্পানি, নন ব্যাংকিং ফিনান্সিয়াল অর্গানাইজেশন যেগুলো আছে, এইগুলোতে আমি কয়েকটার অবস্থা জানি খুবই খারাপ। আমি কোনোটার নাম উল্লেখ করবো না। এমন খারাপ যে সেখানে তারা তাদের বেতন দিতে পারছে না, এবং সেখানে তাদের ডেপোজিটারদের মোটো টাকা দিতে পারছে না। সেক্ষেত্রেও গভর্নমেন্ট কি স্টেপ নেবে সে ব্যাপারে গভর্নর সাহেব কিছু বলেন নাই, সেদিকেও আমাদের দেখার বিষয় আছে। কিন্তু আমার অনুরোধ হবে, থ্রু দিস লাইভ এন্ড থ্রু ইউ টু বাংলাদেশ ব্যাংক, নন ব্যাংকিং ফিনান্সিয়াল অর্গানাইজেশনগুলো, তারা ছোট ছোট অর্গানাইজেশন, তাদেরও প্রচুর টাকা আটকে গেছে। যেহেতু অনেকে ইন্টারন্যাশনাল ডিফল্টার, তারা তাদের কাছ থেকে টাকা নিয়েছে, তাদের কাছে যেমন আটকেছে, আবার আনইন্টেনশনাল যারা, তাদের কাছেও তাদের টাকা আটকেছে। ফলে তাদেরকেও কিভাবে টেক কেয়ার করে রেস্কিউ করা যায়, এবং সেখানেও বোর্ডের পরিবর্তন করা দরকার হলে করে সেগুলোকে অপারেটিভ করা যায় কিনা, অথবা সেখানে একীভূতের একটা ব্যবস্থা করা যায় কিনা, করে যারা ক্ষুদ্র সঞ্চয়কারী আছে তাদেরকে সেভ করা যায় কিনা, এটা খুবই দরকার। সঞ্চয়কারী এবং বিনিয়োগকারী, তারাই হচ্ছে অর্থনীতির প্রাণ। এরা যদি ডিমোটিভেটেড হয়ে যায় এবং এরা যদি বঞ্চিত হয়, এরা যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে কিন্তু ব্যাংকিং চ্যানেলে আপনার টাকা আসার পরিমাণ কমে যাবে, এবং ব্যাংকিং চ্যানেল সত্যি বিপদে পড়বে। কোনো দেশের ব্যাংকিং চ্যানেল যদি বিপদে পড়ে, তাহলে তার চাইতে অর্থনীতির জন্য ক্ষতি করার কোনো দিক নাই। কারণ একটা অর্থনীতি হচ্ছে মূলত সাম টোটাল অফ থাউজেন্ডস অফ ক্রোর্স অফ ট্রানজেকশনস। এই ট্রানজেকশন একটা অর্থনীতিতে যত বাড়ে, তত আপনার অর্থনীতি প্রাণ সঞ্চারিত হয়, প্রাণ ফিরে পায়। সুতরাং এখন ট্রানজেকশন যদি কমে যায়, তাহলে কিন্তু খুব বিপদ। আর একটা আশার কথা আমরা জানি, সেটা হচ্ছে যে এখন কিন্তু ইনফ্লেশনারি রেট আস্তে আস্তে কমবে। সামনের 5-6 মাসের বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটা ঘোষণা ছিল যে ইনফ্লেশন কমবে, সামনের 5-6 মাসে অনেকটা কমে আসবে। এটা আমি বিশ্বাস করতে চাই একটা কারণে, কারণ হচ্ছে শুধুমাত্র চাঁদাবাজি বন্ধ হয়ে গেলে, সিন্ডিকেশন বন্ধ হয়ে গেলে, এবং যদি ব্যবসায়ীদের বিজনেস কস্ট কমে যায় অন্যায় কমার কারণে, তাহলে কিন্তু জিনিসপত্রের দাম এমনিই আপনার টলারেবল রেঞ্জে চলে আসবে। তবে যেহেতু আমরা আমদানি নির্ভর দেশ, আমাদেরকে এক্ষেত্রেও একটু ধৈর্য ধরতে হবে, কারণ প্রচুর আমাদের ঋণের অনেক বড় কিস্তি আছে। তারপরে আমাদের $100 বিলিয়ন বেশি গভর্নমেন্ট ঋণ, সেটার কিস্তি আছে। তারপর অনেক ব্যাংকের ইউপাস এলসির এগেনস্টে পেমেন্ট বাকি আছে। তারপরে ধরেন যেগুলা এলসির উপরে রেস্ট্রিকশন দেওয়ার কারণে অনেক মালামাল ইম্পোর্ট হচ্ছিল না, ইম্পোর্টেশন অনেক কমে গেছিল। এই সার্বিক দিকে এখন গভর্নমেন্টকে খেয়াল দিতে হবে। খেয়াল দিলে তখন আস্তে আস্তে অর্থনীতিতে গতি সঞ্চারিত হবে, এবং গতি যখন সঞ্চার হবে, একবার হুইল যখন ভালোভাবে ঘোরা শুরু করবে, তখন আমরা সুদিন দেখতে পাবো। সেই ক্ষেত্র পর্যন্ত আমাদের ধৈর্য ধরতে হবে, এবং আমাদের অধৈর্য হয়ে কোনো কাজ করা চলবে না। কারণ মানুষ যখন বিপদে পড়ে, তখন সে যদি অধৈর্য হতে থাকে, তখন সে তাহলে আরও বিপদে জড়াতে থাকে। আর যখন বিপদ থেকে সে মুক্ত হতে চায়, তখন তাকে ধৈর্য ধরে একটু ওয়েট করতে হয়। যদি কোথাও দিয়ে বালু ঝড় চলে এবং
আপনি যদি চোখ খুলে সে বালুঝড় দেখতে থাকেন তাহলে আপনার চোখের মধ্যে বালু যেয়ে আপনার চোখ বন্ধ হয়ে যাবে। রেদার আপনি তখন চোখ বন্ধ করেই থাকেন, বন্ধ করে ওয়েট করতে থাকেন বালুঝড়টা থেমে যাক, তাহলে আপনি কি হবে, আপনার জন্য পথ চলা সহজ হবে, আপনার জীবন সহজ হবে, আপনি প্যানিকড হবেন না। তো ব্যাংকিং বিষয়ে এই হচ্ছে আপনাদের সাথে আমার আলাপ। কোনো প্রশ্ন থেকে থাকে লাইভের এখানে যদি কমেন্ট করেন আমি পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এখানে আপনাদের একটা বিষয় আমি একটু জানিয়ে রাখি যে আমাদের একটা কোর্স পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট নিয়ে শুরু হচ্ছে 21শে সেপ্টেম্বর, চলবে 3 দিন, 21, 22, 23 বাংলাদেশ সময় রাত 8:30টায়। এই কোর্স সম্পর্কে আমরা বিজ্ঞপ্তি দিয়েছি এবং এই কোর্সে যারা জয়েন করবেন তারা ব্যাংকিং বিষয়ক নানা প্রশ্নের অ্যান্সারও সেখান থেকে পাবেন। শেয়ার মার্কেট সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর্থিক ব্যবস্থাপনা, আপনার নিজের পরিকল্পনা কিভাবে করবেন, কোথায় সঞ্চয় করবেন, কোথায় করবেন না, তারপরে করলে আপনার অ্যাসেট পোর্টফোলিওটাকে আপনি কিভাবে সাজাবেন। এই কোর্সটা মোটামুটি একটা এক্সপিরিয়েন্সিভ কোর্স। এটা করলে আপনি মোটামুটি একটা সম্যক ধারণা পাবেন এবং আপনার আর্থিক ব্যবস্থাপনা তখন আপনি নিজেই করতে পারবেন। তখন আমাকে ফোন করে জিজ্ঞাসা করতে হবে না যে স্যার আমি অমুক ব্যাংকে টাকা রাখতে পারি নাকি রাখবো না। আচ্ছা, এখানে রেজিস্ট্রেশন করার জন্য এই লাইভের নিচে কমেন্ট অলরেডি লিংক দেওয়া হয়েছে, সেখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। আর যদি রেজিস্ট্রেশন করতে না পারেন, সমস্যা হয়, তাহলে এখানে আমাদের বিকাশ নাম্বার দেওয়া হয়েছে। সেই বিকাশ নাম্বারে যদি 1250 টাকা বিকাশ করে, হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, সেখানে যদি টেক্সট করে দেন যে আপনি এই নাম্বার থেকে বিকাশ করেছেন, তাহলে আমরা রেজিস্ট্রেশন করে নিব। এবং আমাদের এই কোর্স এখন থেকে চেষ্টা করবো যে প্রতি মাসে কোর্সটাকে কন্টিনিউ করার জন্য, কারণ আমার একটা মিশন হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট সম্পর্কে সম্যক ধারণা পাক এবং সে তার নিজের টাকাটা নিজে ম্যানেজ করতে শিখুক। তাহলে যেটা হবে, আমাদের ইকোনমি যতটা অ্যাফ্লুয়েন্ট আছে তার সাথে অনেক গুণ বেশি অ্যাফ্লুয়েন্ট হবে এবং ইন্ডিভিজুয়াল লেভেলে সবাই স্বস্তিতে থাকবে। আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, সামনের বইমেলা আসছে, বইমেলাতে আমার কয়েকটা বই পাবলিশ হবে, আমি ম্যানুস্ক্রিপ্ট রেডি করতেছি সে অনেক আগে থেকে। এর মধ্যে শেয়ার বাজার নিয়ে একটা বই থাকবে, তারপরে আপনার পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টের উপরে একটা বই থাকবে, সম্ভবত নাম আমি যেটা এখন দিয়েছি দ্য নিটি গ্রিটি অফ ফাইন্যান্স ম্যানেজমেন্ট ইন লাইফ, এই দুটো বই। আর একটা থাকবে হচ্ছে বিজনেস নিয়ে, যে কিভাবে এন্টারপ্রেনারশিপের জার্নি কিভাবে শুরু করতে হয়। এই 3টা বইয়ের মোটামুটি একটা কনফার্মেশন এসছে, আমি মোটামুটি শেষ পর্যায়ে আছি লিখতে লিখতে। তো আমার মনে হয় যে এই বইগুলো আপনাদেরকে অনেক উপকার করবে। দ্য নিটি গ্রিটি অফ ফাইন্যান্স ম্যানেজমেন্ট ইন লাইফ, এটা আমার দি আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্টের চাইতে অনেক বিস্তারিত একটা বই। সেটা পড়েও আপনাদের ভালো লাগবে এবং সেটা পড়ে আরো বিস্তর ভাবে আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনাদের ফাইন্যান্সকে ম্যানেজ করতে হবে। আজকের লাইভ আমি এখানে শেষ করছি। আপনারা যারা আমার সাথে এতক্ষণ ছিলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ যে এতক্ষণ ধরে আমাদের সাথে আছেন, এবং এখন থেকে প্রায়ই আমি লাইভে যাব। যদি আপনাদের বিশেষ কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন, আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে থাকবেন, আমাদেরকে ভুলে যাবেন না।